বইন তো বলা কথা এইখানে কি তোমাগো দেইহা তো বড়লোক ঘরের পোলাপাইন মনে হয়। কি এমন বিপদে পড়লা যে রাস্তায় ঘুমাইতেছ? তোমাকে তো আমার সন্দেহ লাগতেছে। তাদের কথা শব্দে ঘুম ভেঙে যায় মায়ার। হুড়মুড়িয়ে উঠে মায়া। সামনে অপরিচিত লোকজন দেখে মেয়েটা ঘাবড়ে যায়। তখন আরিফের সামনে যারা এসেছিল তাদের ভেতরে একজন এই এলাকার মেয়র। মায়া ও আরিফ এখন তার বাসায় আছে। মেয়েকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরিফ তার কি হয়। অপরিচিত লোক দেখে মায়া ভীতু হয়, ভয়ে কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি। এখন মেয়রের লোক গিয়েছে খানবাড়িতে আরিফের খোঁজ নিতে। আরিফ আসলেই খানবাড়ির ছেলে কি না তা জানতে। মেয়রের লোক এসে জানালেন আতিফ খান অস্বীকার করেছেন তার কোনো ছেলে নেই। যে ছিল সেই নাকি মারা গিয়েছে। আরিফ মেয়রের বাড়ির একটা রুমে বন্দি ছিল। মেয়র সেই ঘরে আসলেন। এই ছ্যামরা তুমি না কইলা আতিফ খান তোমার বাপ? হেই তো মানা করলো তার নাকি কোনোই পোলা নাই, মিছা কথা কইলা কেন তুমি? আরিফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে আতিফ খান সত্যি আমার বাবা। ওনার সাথে আমার মন মিলন হয়েছিল তাই এমন বলতেছে হয়তো। যারে বাপ কইতেছ হেইতি তো মানা করলো। তোমার কাছে কোনো প্রমাণ আছে আতিফ খান তোমার বাপ? আরিফ একটু ভেবে উত্তর দেয় আপনাদের বাসায় ফোন আছে? হ্যাঁ আছে। আপনার ফোনটা দেন, আমি আব্বুকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি। মেয়র সাহেব মনে মনে কিছু ভাবলেন, বুঝাই গেল। খানিক বাদেই নিজের মোটো ফোনটি এনে দিলেন আরিফকে। নাও ফোন করো। আরিফ মেয়র সাহেবের কাছ থেকে বাটন ফোনটি নিয়ে ফোন লাগালেন আতিফ সাহেবকে। প্রথম দুইবার ফোন ধরলেন না, তৃতীয়বারের বার ফোন ধরলেন। আরিফ, হ্যালো আব্বু, আমি আরিফ। ফোন রাখো, তোমার সাথে আমার কথা বলার ইচ্ছে নেই। হ্যালো আব্বু, হ্যালো, ফোন রেখো না। মায়া আমার সাথে আছে, আমরা দুজনই এক জায়গায় ফেসে গিয়েছি। মায়া তোমার কাছে মানে? আমরা মায়াকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি। মায়া তোমার সাথে কি করে ওইসব পরে বলছি, তুমি আগে মেয়র চাচার সাথে কথা বলো। বলেই মেয়র সাহেবের দিকে ফোন এগিয়ে দিল আরিফ। মেয়র সাহেব, সালাম খান সাহেব। গলা হুলাইন না চিনতে পারছেন? ফোনের ওপাশ থেকে আতিফ খানের গভীর গলা শোনা গেল। জি চিনতে পেরেছি। মেয়র সাহেব যখন থেকে জানতে পেরেছে আরিফ আতিফ খানের ছেলে তখন থেকে তার ব্যবহার বদলে গিয়েছে। কেমন রুড ব্যবহার করছে, কথায় কথায় চিল্লাপাল্লা করছে। ফজরের নামাজের পর বিচার ডেকেছে পুরো এলাকায়। সকলের সামনেই নাকি বিচার হবে। আরিফ বুঝে না কিসের বিচার, যেইখানে তারা কোনোই অপরাধী করেনি। মেয়র ও আতিফ খান পুরনো দুশ্মন। দুশ্মনকে অপমান করার সুযোগ যেহেতু একবার মেয়র পেয়েছে সেটা কি হাতছাড়া করা যায়? সুযোগকে অসৎ ব্যবহার করলেন মেয়র সাহেব। 5:45 ঠিক ফজরের নামাজের পর বিচার বসানো হলো। আরিফের মাথায় কিছুই ঢুকছে না। এইসব বিষয় নিয়ে আবার বিচার বসানোর কি আছে? তারা তো কোনো অপকর্মে জড়িত ছিল না। এলাকার বড় মসজিদের প্রাঙ্গণে মসজিদের ইমাম সাহেব, মেয়র সাহেব, আতিফ খান ও হাফিজ খান, সাথে এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা আছেন সেইখানে। আরিফও সেইখানে আছে, তবে মায়া নেই। মায়া মেয়র সাহেবের বাসায়। পুরো অযৌক্তিক এক অর্থহীন এই বিচারটি। আরিফ বুঝতে পেরেছে শুধুমাত্র খানদের অপমান করার জন্য এইভাবে বিচারের নামে অপমানের আয়োজন করা হয়েছে। বিচারের ভেতর মেয়র সাহেব বারবার বলেছিলেন পোলা মাইয়া এমন এত রাইত বেড়াইতে এমন একলা থাউন তো ভালা না, তাই না ইমাম সাহেব? এখন ওগো বিচারটা কি হতে পারে? আতিফ খান ও হাফিজ খান রাগে ফুঁসছে কিন্তু কিছুই বলতে পারছে না। তাদের এলাকার নিয়ম অনুযায়ী মসজিদের ইমামের কাছে বিচার আসলে সেইখানে কোনো রাজনৈতিক দলের বিচার বাধা দিতে পারে না, এমনকি হস্তক্ষেপও করতে পারে না। আবার রাজনৈতিক দলের বিচারে মসজিদের কমিটির কেউই বাধা দিতে পারবে না। বিচারের ভিতর নানানভাবে খানদের অপমান করা হয়েছে, তা সব মুখ বুঝেই সহ্য করেছেন হাফিজ খান। কিছু করার নেই তার। এত বছরের সম্মান দেওয়ালের মেয়রের একটি কথায় পাথর নিক্ষেপ তা ভেঙে যাচ্ছে। চোখ বুঝে সব সহ্য করছেন তিনি। মেয়র সাহেবের জবাবে ইমাম সাহেব বললেন পোলা আর মাইয়ারে যেহেতু একলগেই পাওয়া গেছে, হয়তোবা দুজনেরই আজকে এক্ষুনি বিয়া দিয়া লাগবো, নাইলে দুজনেরই 80টা বেতের বাড়ি খাওয়ানো লাগবো। ইমাম সাহেবের অবিচার আরিফ সবার মাঝে চেঁচিয়ে উঠে, ইমাম সাহেব, এটা আপনার কেমন বিচার? আপনি কি আমাদের আপত্তিকর কোনো অবস্থায় পেয়েছেন? না তো। যেখানে বিচার বসানো অন্যায় সেইখানে আপনি শাস্তির কথা কিভাবে বললেন? আপনি না ইমাম, আপনার বিবেকে বাধা দিচ্ছে না অন্যায্য বিচার করতে? আরিফের কথায় গর্জে উঠলেন ইমাম সাহেব, এই পোলা, তুমি আমার থেকে বেশি হাদিস কোরআন জানো? বড়দের সাথে কেমন ব্যবহার করতে শিখায়নি তোমার খান পরিবার? বেয়াদব ছেলে কোথাকার। এই ছেলের বিচার আমি করব না, একে নিয়ে যাও এখান থেকে। আতিফ সাহেব চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিষে আরিফকে বললেন, আরিফ চুপচাপ বসো, উনি যা বলবে তাই হবে। কিন্তু আব্বু, চুপচাপ বসো। আজ শুক্রবার, বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুম্মার নামাজের পর আরিফ ও মায়ার বিয়ে হবে। মায়া ও আরিফকে এখনও খান বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তারা এখনও মেয়রের বাড়িতেই। খান বাড়ির সকলেই যখন এই ঘটনা জানতে পেরেছে নিস্তব্ধ হয়ে গেছে তারা। ইমাম সাহেবের এমন বিচার কিভাবে করলেন?
ইমাম বিচারের জন্য মোটা অঙ্কের টাকা খেয়েছে তা বিচারের ধরনেই স্পষ্ট। আয়েশা বেগম যখন এই ঘটনা জানতে পেরেছেন, মরা কান্নায় জুড়িয়ে বসেছেন তিনি। নিজের এইটুকু মেয়ের বিয়ে দিতে কিছুতেই রাজি হননি তিনি। বারবার স্বামীর কাছে আবদার করতেই থাকেন তার মেয়েকে ফিরিয়ে আনতে, কিন্তু এইখানে যে আতিফ খানের কিছু করার নেই। পরিবারের লোকের সাথেও মায়াকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। খান পরিবার এইসব সহ্য করা ছাড়া আর কোনোই কিছু করার সুযোগ নেই। সবাই সবকিছু মুখ বুজে সহ্য করেছে। আরিফের কবুল বলা শেষ, কিন্তু মায়া কবুল বলছে না। কাজী সাহেব নানানভাবে মায়াকে কবুল বলতে বলছেন, কিন্তু মায়া বলছে না। কাজী সাহেব, মা বলো কবুল। মায়া মুখ ফুলিয়ে বলে, না বলবো না। কেন কইবা না? আমি জানি কবুল বললে বিয়া হইয়া যায়। এইখানে তো তোমার বিয়া হইতাছে মা, কবুলটা কও। আমি আপনার মতো বুড়া লোককে কেনই বিয়ে করতে যাব? বলে আবারও মুখ ফুলায় মায়া। কাজী সহ উপস্থিত মেয়র সাহেব ও তার স্ত্রী হালকা হাসেন। মেয়েটা মনে করেছে কাজী সাহেবের সাথেই তার বিয়ে। কাজী সাহেব বুঝিয়ে বললেন, মা আমি তোমার জামাই না, তোমার জামাই অন্য একজন। এখন কবুল কও। কই জামাইকে আগে দেখি, তুমি কবুল বলো। আমি তোমার জামাইকে লইয়া আইতাছি। না, আগে নিয়ে আসুন। মায়া মানছে না দেখে আরিফকে আনা হলো সেই ঘরে। আরিফকে দেখে আবারও বেঁকে বসে মায়া। মায়া, এইটা আমার ভাই, তোমরা আগে আমার জামাইকে নিয়ে আসো, তারপরে আমি কবুল বলবো। আরিফ দাঁতে দাঁত পিষে ফিসফিস করে বলে, কুত্তার বাচ্চা, আমি তোর জামাই, কবুল বল তাড়াতাড়ি। না না, আমি বলবো না কবুল। 1 মিনিটের ভেতরে যদি কবুল না বলছিস, চুল ধরে উঁচু করে একটা লাথি মেরে ময়লার ড্রামে ফেলে দিয়ে আসবো। আরিফের এমন ধমকে কাঁদো কাঁদো মুখ করে ফেলে মায়া। মায়া অশ্রু চোখে কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, কবুল। কাজী সাহেব, আরেকবার কও কবুল। আর আবার কও কবুল। সকলের অবস্থায় তখন খানবাড়িতে। খানবাড়ির রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আরিফ সদর ঘরে ঠাই দাঁড়িয়ে আছে, আর যে যার যার মতোই কথা শোনাচ্ছে, একটা করে থাপ্পড় দিচ্ছে তার গালে। প্রতিবাদে আরিফ কিছুই বলেনি, বলার মতোই কিছু নেই তার কাছে। অপরদিকে হাফিজ সাহেব বাড়িতে এসেই সেন্সলেস হয়ে পড়ে যান তিনি। পরবর্তীতে ডাক্তার এসে তাকে স্যালাইন দিয়ে যান। এত মানুষের সামনে এইভাবে সে অপমান হওয়ায় মেনে নিতে পারছে না। অতীতের স্মৃতিচরণ করতে গিয়ে মায়া হারিয়ে গিয়েছে অতীতের এক মহাগহ্বরের। নিজের ভাবনা হারিয়ে থাকা মায়ার দিকে আরিফ অনেকটা সময় তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। নিজের ভাবনার মাঝে তা হয়তো খেয়াল করলো না মায়া। এবার যে মায়ার ভাবনার সমাপ্তি ঘটাতে হবে। আরিফ চেয়েছিল আরেকটু সময় মুগ্ধ নয়নে মায়াকে আরেকটু গিলতে, তবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আরিফ না চাইলেও নিজের বাম হাতে মায়ের চোখের সামনে নাড়ালো। হ্যালো মিস খান। আরিফ হঠাৎ হাত ঘুরানোর জন্যই ধরপড়িয়ে উঠে মায়া। আমাকে নিয়ে ভাবছিলেন নিশ্চয়ই। হ্যাঁ না হ্যাঁ, হ্যাঁ নাকি হ্যাঁ, কোনটা? কোনোটাই না। আরিফ আবারও কিছু বলতে উদ্যোগ নিলে তার আগে মায়া প্রশ্ন করে, আচ্ছা আপনি কি এমন করলেন যে আপনার বাসায় এতগুলো বডিগার্ড থাকে? সাধারণ মানুষের বাসায় তো এত বডিগার্ড থাকে না। যারা আন্ডারওয়ার্ল্ডে বা সরকারি উচ্চ কর্মকর্তা সাধারণত তাদেরই এমন বডিগার্ড থাকে, কিন্তু আপনি তো এই দুটোরে একটাও না। বোকা ভঙ্গিমা করা মায়ের চতুর প্রশ্নে আরিফকে কিছুটা ভাবালো। আরিফ খানিকটা সময় নিয়ে জবাব দিল, সময় হলে জানতে পারবে। হঠাৎ কেউ আরিফের রুমের অফিস কক্ষে জোরে লাথি মারে। আরিফ মায়া হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠে। কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে আর চিল্লিয়ে বলছে, আরিফের বাচ্চা দরজা খোল। আরিফ বোধহয় চিনতেই পারলো কণ্ঠের মালিককে। আরিফ একটু উচ্চস্বরে বলে উঠল, আরে অন্ধ, দরজা খোলাই আছে, ভিতরে ঢুক। পাগলের মতো দরজা ঠেলে দ্রুত পায়ে কেউ অফিস রুমের ভিতরে প্রবেশ করলো। মায়া ঘাড় ঘুরিয়ে দেখে বাসার সেই ছেলেটা রিক আরিফের সামনে এসে বলে, কুত্তার বাচ্চা, আমার বাইক কই? তোর বাইক কই আমি কিভাবে জানবো? তুই আমার বাইকের সাথে কি করেছিস? আমাদের বাসার পিছনের ওই ফেরাস্টিতে নিয়ে জ্বালিয়ে দিয়েছি। আরিফের বাচ্চা, তোর আজকে খবর আছে। কয়টার খবর ভাই? আমাকেও বল, আমিও দেখবো আমার খবর। আচ্ছা, কোন চ্যানেলে দেখাবে? রিক, পুরো নাম রিক জেন্স। মা বাবা ভাই বোন বলতে কেউ নেই তার, সম্পূর্ণভাবে এতিম। বাবা ছিল আমেরিকান, মা ছিল বাংলাদেশি। রিকের বাবা রিকের যখন 5 বছর তখনই তার মাকে ছেড়ে চলে যায়, বিয়ে করে অন্য নারীকে। যদিও রিকের বাবা ও মায়ের লাভ ম্যারেজ ছিল, বিয়ের 6 বছরের মাথায় রিকের মায়ের উপর থেকে মোহ কেটে যায় রিকের বাবার। অন্য নারীর রূপে আটকে যান তিনি, ছেড়ে চলে যায় রিকের মাকে। রিকের মা বহু কষ্টে আমেরিকায় কাজ করে, ফেলে পুষে বড় করেছে রিককে। রিকের যখন 12 বছর তখনই তার মা মারা যায় বলতে সুইসাইড করেন। আরিফ ও রিকের দেখা কিছুটা অপরিকল্পিতভাবে, আবারও কিছুটা পরিকল্পিতভাবে। সেন্টমনি আজ মায়ের 4র্থ দিন। আরিফের বাসার নাম সেন্টমনি ছিল। দেখতে দেখতে পার হয়ে গেছে 4টা দিন। আরিফের বাসার পরিবেশ সম্পর্কে বেশ ধারণা হয়েছে মায়ার। সেন্টমনি রিক ও আরিফের নামে বেশ ভালো বন্ধু, বলতে গেল ভাইয়ের মতোই।
তাদের পার্সোনালিটি কিছু এক আবারও অনেকটাই ভিন্ন। একে অপরের সাথে লেগে থাকে সারাদিন, আবার একে অপরের জন্য জানও দিতে প্রস্তুত। দুজনের পছন্দের প্রাণী বিড়াল। বাসায় ব্রাউন ও ব্ল্যাক কালারে মিক্স একটি বিড়াল আছে, নাম পিকু। রিক ও আরিফের বেশ আদরের। ডাইনিং টেবিলেই বসে খাবার খাচ্ছিল মায়া, আরিফ ও রিক। রিকের অভ্যাস ফোন ঘাঁটবে আর খাবে, অভ্যাস মাফিক ফোন ঘাঁটছে আর খাচ্ছে। ফোন স্ক্রল করতে করতে কোনো কিছু তার সামনে আসলেই সে ফোন আরিফের দিকে ধরে বলে, কুত্তার বাচ্চা, এটা তুই কি করেছিস? আরিফ মুখের খাবারটুকু গিলে উত্তর দেয়, কেন, কোনো প্রবলেম? রিক বিরক্ত নিয়ে বলে, ফু আরিফ, সবসময় বলদের মতো কাজ করিস কেন? ফু ব্রো। রিকের কথায় তেমন কিছু মনে হলো না আরিফের। আরিফ স্বাভাবিক ভঙ্গিমায় বলল, ফু ইউ টু ব্রো। আচ্ছা ফুক ইউ আচ্ছা ফাক ইউ এর মানে কি? মায়ার এমন কথায় আরিফ ও রিকের গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম। আরিফ বোধহয় গলায় খাবার আটকে গিয়েছে। আরিফ কাশতে থাকে আর এক হাতে মাথায় হাত দিয়ে থাকে। মায়া তাদের দুজনের দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে। তার ভঙ্গিমায় এমন, সে কি এমন বলেছে সে আরিফ ও রিকের এই অবস্থা? আরিফ অনেক কষ্টে নিজের কাশি থামিয়ে রিকের উদ্দেশ্য করে বলে, বলেন ভাই সাহেব, ফু ইউর মানে কি? রিক মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়া ও তার দিকে বোকা চোখে চেয়ে থাকে। রিক এখন এই মেয়ের এমন প্রশ্নের জবাব কিভাবে দেবে? এটার মানে কি আদৌ বলা সম্ভব কারো পক্ষে? তবুও কিছুটা সময় নিয়ে রিক গলা পরিষ্কার করে বলে, ফু ইউর মানে হলো ফাঁকা জায়গা বা জায়গা চাওয়া বা দূরত্ব যেতে বলা। আমরা বলি না দূরে যাও, এটার মানে ফু ইউ।